না, কোনো অঘটন ঘটেনি। ও, একটু অভিমান হলো তিতিরের। কিছু তো নিশ্চয়ই ঘটেছে যা মুগ্ধ বলতে চাইছে না। আজ তিতির এত দূরের হয়ে গেল যে সবটা খুলে বলাও যায় না। ঠিকই আছে, তিতিরের এটাই প্রাপ্য ছিল। কি করতে পেরেছে ও মুগ্ধর জন্য? কিছুই না। আর কিছুই বলল না, চুপ করেই বসে রইল। মুগ্ধও চুপ। এই প্রথম বোধহয় ঘন্টার পর ঘন্টা দুইজন একসাথে বসে আছে, কিন্তু কেউ কোনো কথা বলছে না। খাবার এলো। মুগ্ধ বলল, খাও। তিতির না বলল না, আবার খেতেও পারল না। ঘাটাঘাটি করতে লাগলো। মুগ্ধ খেয়াল করলো ব্যাপারটা, কিন্তু কিছু বলল না। মুগ্ধ খেতে শুরু করলো। তিতিরও খেয়াল করলো যে মুগ্ধ অস্বাভাবিকভাবে খাচ্ছে, রাগ দেখাচ্ছে। কার উপর? মুগ্ধ আসলে কি চাইছে? এই প্রথম তিতির মুগ্ধকে বুঝতে পারল না। দুইজনের মধ্যে আর কোনো কথা হলো না সেদিন। মুগ্ধ একবার তিতিরের হাতটা ধরলও না, তারপর আর একবার ফোনও দিল না। ইকরা সত্যিই মুগ্ধকে ভালোবাসতো, তাই ও মুগ্ধকে পেতে চলেছে। তাহলে কি তিতিরের ভালোবাসায় কোনো খাদ ছিল, নাকি তিতিরের ভালোবাসার চেয়ে ইকরার ভালোবাসার জোর বেশি? এটা হতেই পারে। ইকরা তো কখনোই মুগ্ধর চেয়ে নিজের ফ্যামিলিকে বেশি ইম্পর্টেন্স দেয়নি। কি কি না করেছে মুগ্ধকে পাওয়ার জন্য। ফ্যামিলি বা নিজের মান সম্মানের কথাটাও তো একবারও ভাবেনি। অন্ধের মতো পাগলামি করেছে মুগ্ধকে পাওয়ার জন্য। আর তিতির, ও তো নিজের ফ্যামিলিকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্স দিয়ে বসে রয়েছে। নিজের ফ্যামিলির জন্য মুগ্ধকে কত কষ্ট দিয়েছে। ঠিকই আছে, আল্লাহ ন্যায় বিচার করেছেন, কিন্তু ফ্যামিলিকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্স দেওয়াটা কি ভুল? এই বাবা মায়ের জন্যই তো আজ পৃথিবীতে এসেছে, এত বড় হয়েছে। সব তো এই বাবা মায়ের জন্য। মুগ্ধকে কষ্ট দিয়ে তিতিরও তো কম কষ্ট পায়নি। এই সব এলোমেলো চিন্তা মাথায় নিয়েই রোজ অফিসে যেতে হচ্ছে তিতিরের। অফিসে এত কাজের চাপ, ছুটি চেয়েও পেল না। আবার কাজও করতেও পারছিল না কিছুতে। কিন্তু কি করবে? খুব প্রেশার ফিল করছিল তিতির। এইভাবেই দেখতে দেখতে চলে গেল 4টে দিন। মুগ্ধ এই কদিন একবারও ফোন করেনি। তিতির আর থাকতে না পেরে বৃহস্পতিবার বিকালে ফোন করলো মুগ্ধকে। মুগ্ধ ধরল না। খুব কষ্ট পেল তিতির। মুগ্ধ ফোনটা ধরলই না। অবশ্য বিয়ের আগের দিন ব্যস্ত থাকবে, এটাই তো স্বাভাবিক। রাত 8টার দিকে কল ব্যাক করলো মুগ্ধ। তিতির, ফোন দিয়েছিলে? সরি, আমি অফিসে ব্যস্ত ছিলাম। আর ফোনটাও সাইলেন্ট করা ছিল, মাত্রই দেখলাম। তুমি আমার অফিসের নাম্বারে ফোন দিতে? না না, প্রবলেম নেই, আমি এমনি কথা বলার জন্য ফোন দিয়েছিলাম। ও, বলো। কাল তোমার বিয়ে, আর আজও তুমি অফিস করছো? হ্যাঁ তো, বিয়ে দেখে কি হাত পা গুটিয়ে বাসায় বসে থাকবো নাকি? কাজ না করলে খাবো কি? ও, তাহলে কি বিয়ের পরদিনও অফিস করবে নাকি? না, বিয়ের পরদিন তো শনিবার। সেদিন আমার এমনিই অফ ডে। রবিবার থেকে অফিস যাব। ও, হানিমুনে কবে যাবে? আর কাশ্মীরে কি যাবে? কিসের হানিমুন? ইকরাকে যে বিয়ে করছো, ইকরাকে যে বিয়ে করছি, এটা ওর 14 গোষ্ঠী পুরুষের ভাগ্য ভালো। এইভাবে বলছো কেন? তুমি তো বলেছিলে আজও কাশ্মীর যাওনি, হানিমুনেই প্রথমবার যাবে বলে। গদার হাড্ডি! কে? তুমি? কেন? আমি বলতে বাধ্য নই। এই গালিটাই দিতে মন চাইলো, তাই দিলাম। তুমি পারলে পাল্টা গালি দিতে পারো, কিন্তু কেন তোমাকে গালিটা দিলাম সেটা জিজ্ঞাসা করতে পারো না। আচ্ছা আচ্ছা, বেশ, কিন্তু হানিমুনে কেন যাবে না? টাকা কি মাগনা আসে? হ্যাঁ, কিপটামি করছো কেন? কাশ্মীরে যেতে কয় টাকাই বা লাগবে? তুমি আমাকে কিপটা বলতে পারলে? জীবনেও তোমার সাথে আমি কিপটামি করেছি? না, তা করনি। হ্যাঁ, যে যেরকম তার সাথে সেরকম করতে হয়। ইকরা তো গলায় পাড়া দিয়ে বলবে টাকা পয়সা দিবি কিনা বল। ও তো আর এই টাইপ মেয়ে, বিউটি পার্লার আর শপিং ছাড়া কিছুই বোঝে না। বিয়ের পর থেকে ওর বিয়ে হিসেবে খরচগুলো তো আমার টাকাতেই করতে হবে, তাই ওকে নিয়ে হানিমুনে গিয়ে আমি টাকা নষ্ট করব না। টাকা নষ্ট কেন হবে? ঘোরাই তো হবে। মুগ্ধ হঠাৎ রেগে গিয়ে বলল, এই, তুমি ফোন রাখো তো, অসহ্যকর একটা।
তিতির কিচ্ছু বলল না, ফোনও রাখলো না। চোখ বেয়ে গাল গড়িয়ে কয়েক ফোঁটা জল পড়ল বুকের উপর। মুগ্ধ কান্নাটা টের পেল না, আবার ঝাড়ি দিয়ে বলল, আজব তো, কি বললাম কানে যায়নি, ফোনটা রাখো না। তিতির চুপচাপ ফোনটা নামিয়ে লাইনটা কেটে দিল। তারপর 9টা বাজলো, 10টা বাজলো, 11টা বাজলো, তারপর একসময় 12টাও বেজে গেল। একটা মেসেজ এলো মুগ্ধর। লিখেছে, সরি আজকে সন্ধ্যার রুড বিহেভের জন্য। তিতির রিপ্লাই দিল না। রিপ্লাই দিয়েই বা কি হবে? ঘড়ির কাঁটায় আজ শুক্রবার। আজ ইকরা মুগ্ধর বিয়ে। আজ থেকে ইকরা মুগ্ধর বউ। আজ থেকে ওরা এক ঘরে থাকবে, এক বিছানায় থাকবে। আজ থেকে ইকরার শরীরেও ঘুরে বেড়াবে মুগ্ধর দুষ্টু হাত। আজ থেকে মুগ্ধর ঠোঁটের ছোঁয়া পেয়ে ইকরাও শিহরিত হবে। আজ থেকে ইকরাও জানবে কখন মুগ্ধর চোখে দৃষ্টি ঘোলাটে হয়ে যায়, কখন বেড়ে যায় ও নিঃশ্বাসের ওঠানামা। আজ থেকে ইকরাও জানবে মুগ্ধর বুকের ধুকধুকানি শব্দ কেমন হয়। আজকের পর এরকম আর অনেক কিছুই ইকরা জানবে যা একমাত্র তিতির জানত। এই সব ভাবতে ভাবতেই কাঁদছিল তিতির। কষ্টে বুকটা ছিঁড়ে যাচ্ছিল, কিছু সহ্য হচ্ছিল না। বিছানার উপর হাঁটু ভাঁজ করে বসে কাঁদছিল, ঘরের মধ্যে হেঁটে হেঁটেও কাঁদছিল, ফ্লোরে বসেও কাঁদছিল। কাঁদতে কাঁদতে নিজের গায়ে নিজেই নখ বসিয়ে টেনে টেনে খামচি দিচ্ছিল, হাত কামড়াচ্ছিল, চুল ছিঁড়ছিল, গায়ের ওড়না দাঁত দিয়ে ছিঁড়ে কুচি কুচি করছিল। কোনোভাবেই নিজেকে শান্ত করতে পারছিল না তিতির। সবকিছু এইভাবে শেষ হয়ে যাবে, কিচ্ছু করতে পারবে না ও। যাদের ভালোবাসার মানুষের বিয়ে হয়ে যায় তাদের প্রেমটা বুঝি এইভাবেই শেষ হয়ে যায়। মানুষের মুখ থেকে শোনা, দেখা, ফিল করা আর নিজের জীবনে ফেস করার মধ্যে এতটাই ফারাক। আগে জানতো না তিতির। সারা রাত এইভাবে পাগলের মতো কান্নাকাটি করলো তিতির। 1 সেকেন্ডের জন্য চোখের পাতা এক করতে পারেনি। সকালে নাস্তা খেতে যায়নি দেখে মা এলো ডাকতে। দরজার বাইরে থেকেই ডাকলো, তিতির, এই তিতির, আর কতক্ষণ ঘুমাবি? এবার ওঠ, খেয়ে নে মা। খেয়ে না হয় আবার ঘুমাস? তিতির উত্তর দিল না। মা গিয়ে চাবি নিয়ে এলো। চাবি দিয়ে লক খুলে ঘরে ঢুকতেই মা দেখলো তিতির ফ্লোরে কাত হয়ে শুয়ে আছে। চুলগুলো এলোমেলো, বিধ্বস্ত চেহারা, ওড়নাটা কুটি কুটি করে ছেঁড়া। মা ওর পাশে বসে বলল, কিরে, কি হয়েছে, কাঁদছিস কেন? হায় হায়, চোখ দুটো একদম ফুলে লাল হয়ে গিয়েছে। হাতে কিসের আঁচড় লেগেছে? কি হয়েছে মা? তিতির মায়ের হাত ধরে বলল, মা, আজকে মুগ্ধর বিয়ে হয়ে যাচ্ছে মা। মিথ্যে ইগো রাগ পুষে রেখে আমার জীবনটা নষ্ট করো না মা। ও ছাড়া আমি সুখী হব না। কিছু একটা করো মা। এখনো তোমরা মেনে নিলে ও বিয়েটা করবে না। মা তিতিরের গালে একটা চড় বসালো, বলল, তুই এত নির্লজ্জ কেন? তোকে আমি জন্ম দিয়েছি ভাবতেই আমার গা খিনখিন করছে। মুগ্ধ যদি তোকে এতই ভালোবাসতো তাহলে বিয়ে করছে কেন? আর যেখানে ও বিয়ে করছে সেখানে তুই এখনো ওর কথা বলিস কোন মুখে? সুহাসের সাথে এঙ্গেজমেন্ট হয়ে গিয়েছে, কয়দিন পর বিয়ে, আর তুই এখনো ওই ছেলের কথা বলছিস? এমন মেয়ে কেন জন্ম দিলাম? পাপ তো আমার। রাস্তার গুন্ডাদের মতো তোর ভাইকে রাস্তায় ফেলে মেরেছিল, সব ভুলে গেলি? কেমন বোন তুই? হ্যাঁ, বাপটারে তো মারতে গিয়েছিলি, কোনো মতে বেঁচে ফিরেছে। আর সেই ছেলের কথা? কেমন মেয়ে তুই? হ্যাঁ, এত মানুষ দুনিয়াতে মরে, তুই মরতে পারিস না? আল্লাহর ওয়াস্তে মর এবারে। আমার একটু হাড় জোড়া, আর পারছি না। মা ঘর থেকে চলে গেল। তিতির একইভাবে পড়ে রইল ফ্লোরে। সারাদিন কাঁদলো। কাল রাত থেকে কিচ্ছু খায়নি তিতির। সারাদিনেও কিচ্ছু খেলো না। সন্ধ্যা নাগাদ ফোন এলো মুগ্ধর। মুগ্ধর নাম্বারটা স্ক্রিনে দেখেই তিতিরের বুকটা কেঁপে উঠল। হার্টবিট বন্ধ হয়ে যাচ্ছিল। কিছু কি মিরাক্কেল ঘটবে? মুগ্ধর বিয়েটা কি হবে না? এটা জানানোর জন্যই কি মুগ্ধ ফোন করেছে? চোখ মুছে ফোনটা ধরতেই তিতির বলল, হ্যালো। মুগ্ধ তিতিরের গলা শুনেই বুঝতে পারল যে তিতির কাঁদছিল। এখন আর সান্ত্বনা দিয়েই বা কি হবে? তাই সেদিকে না গিয়ে সরাসরি বলল, তিতির, আমি বিয়ে করতে যাচ্ছি। তিতির হাসার চেষ্টা করে বলল, ওয়াও, কংগ্রাচুলেশনস। হুম। মা স্নিগ্ধ রেডি হয়ে অপেক্ষা করছে। প্রিয়ের তো এই বিয়েতে মত নেই, তাই ও আসবে না। আমি রুম থেকে বের হলেই আমরা ইকরাদের বাসায় যাব।
ও, গাড়ি সাজিয়েছ? না, দূর। মা কি বাসর ঘর সাজিয়েছে? না, প্রথমে নিশ্চয়ই মা বলেছিল, তারপর তুমি ঝাড়ি দিয়ে থামিয়েছ। হ্যাঁ। আমি জানতাম। মায়ের বিয়ের বেনারসিটা ইকরা চেয়েছিল, মাও দিয়ে দিয়েছিল। আমি দিতে দিইনি, আমার কাছে রেখে দিয়েছি। ওটা তোমার বিয়েতে গিফট করব। ওটার উপর শুধু তোমারই হক আছে। পড়বে তো? তিতির হেসে বলল, হ্যাঁ, অবশ্যই পড়ব। এক ফোঁটা জল গড়িয়ে পড়ল তিতিরের গাল বেয়ে। মুগ্ধ বলল, এই জানো, আমি আজকে সাদা পাঞ্জাবি পরেছি, মা গতকাল কিনে এনেছে। আমাকে তো পুরো হিরো হিরো লাগছে। কথা শেষ করেই মুগ্ধ হাসল। তিতিরও হেসে বলল, ওয়াও, ছবি তুলে রেখো, পরে ফেসবুকে ইনবক্স করে দিও, দেখব। ফেসবুক যে ইউজ করি না তা তো জানোই, আইডিটা ডিঅ্যাক্টিভ হয়ে রয়েছে। আইডি তো আছে, অ্যাক্টিভ করে ছবি পাঠিয়ে আবার ডিঅ্যাক্টিভেট করে দিও, অথবা হোয়াটসঅ্যাপে। এখন আর কিছু ইউজ করি না আমি, ভালো লাগে না। আবার ছবি তুললেও ভালো লাগে না, জানোই তো। স্নিগ্ধ যদি তোলে তো ওকে বলবো নে তোমাকে পাঠাতে। আচ্ছা। কিছুক্ষণ দুজনেই চুপ করে রইল। তারপর হঠাৎ মুগ্ধ বলল, তিতির, যেদিন আমার বিয়ে ফিক্সড হয়েছে সেই দিন আমি তোমাকে জানিয়েছিলাম। 4 দিন সময় হাতে ছিল। এইটুকু বলার পর হঠাৎ করেই মুগ্ধ কেঁদে ফেলল। কাঁদতে কাঁদতেই বলল, আমার মনের কোথাও একটা আশা ছিল যে তুমি এসে আমার সামনে দাঁড়িয়ে বলবে, ফ্যামিলি, সোসাইটি, দুনিয়া ভেসে যাক, তুমি ইকরাকে বিয়ে করো না। আজ এক্ষুনি আমি তোমাকে বিয়ে করব। মুগ্ধ চিৎকার করে কাঁদছিল। তিতির সহ্য করতে পারছিল না। মুগ্ধ কখনো এভাবে কাঁদেনি, কখনো না। যে কোনো কঠিন পরিস্থিতিতে স্ট্রং থাকাটা মুগ্ধর সবচেয়ে বড় গুণ। কখনো কিছুতে ভেঙে পড়েনি, সবকিছু হাসি মুখে সামলেছে। আর আজও নিজেই কিনা ওকে কাঁদালো। তিতিরও এতক্ষণে লুকিয়ে রাখা কান্নাটা আর লুকিয়ে রাখতে পারল না। দুজনেই একসাথে কাঁদতে লাগলো। তিতির ফোনের ভেতর দিয়েই শুনতে পেল মা মুগ্ধর দরজায় দাঁড়িয়ে নক করছে, ডাকছে ওকে। মুগ্ধ সেই দিকে কোনো ভ্রুক্ষেপ করল না। কাঁদতে কাঁদতেই আবার বলল, আমি জানি দিদি, তোমার ফ্যামিলি তোমার কাছে অনেক ইম্পর্টেন্ট। ছোটবেলা থেকেই তারা তোমাকে অনেক কিছু দিয়েছে। আমার ব্যাপারটা বাদ দিলে তোমার ফ্যামিলির মতো ফ্যামিলি খুব কম মেয়েরই আছে। কিন্তু দিদি, আমি যদি সুযোগ পেতাম আমিও তোমাকে তাদের চেয়ে কম যত্নে রাখতাম না। তারা তোমাকে দুনিয়াতে নিয়ে এসেছে, তাই আমি তোমাকে পেয়েছি। এই জন্য আমি তাদের প্রতি সারা জীবন কৃতজ্ঞ থাকবো। হ্যাঁ, আমি পেয়েছি তোমাকে। বিয়ে করতে পারিনি ঠিকই, কিন্তু তোমাকে আমি এতটাই পেয়েছি যতটা অনেকে বিয়ে করেও পায় না। কিন্তু তোমার ফ্যামিলি তোমাকে অনেক কাঁদিয়েছে দিদি। যদি তারা তা না করে তোমাকে আমার হাতে তুলে দিত, আমি তোমার চোখ দিয়ে এক ফোঁটা জল মাটিতে পড়তে দিতাম না, সারা জীবন, একটা সেকেন্ডের জন্যেও না। তিতির কোনো উত্তর দিতে পারল না। মুগ্ধ উত্তরের জন্য অপেক্ষাও করল না। আবার বলতে শুরু করলো, অনেক অনেক বছর আগে তুমি যখন আমার জীবনে এসেছিলে, তখন যে আমি কি পেয়েছিলাম দিদি, আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। তুমি একটা ছেলে হলে বুঝতে পারতে একটা অবুঝ বাচ্চা মেয়েকে ভালোবাসা, জীবন, প্রবলেম, সেক্স, সবকিছু বোঝানোর ফিলিংস কেমন হয়। তুমি এমন একটা মেয়ে ছিলে যাকে যেমন ইচ্ছে তেমন করেই গড়ে নেওয়া যায়। আর আমার উপর অন্ধবিশ্বাস দেখে তো আমি মাঝে মাঝে অবাক হয়ে যেতাম, কিভাবে সম্ভব আজকের যুগের একটা ছেলেকে এতটা বিশ্বাস করা। তিতির কাঁদতে কাঁদতে বলল, প্লিজ, প্লিজ তুমি কেঁদো না, তোমার কান্নাটা আমি সহ্য করতে পারছি না, আমি অভ্যস্ত নই। মুগ্ধ সে কথায় কোনো জবাব না দিয়ে নিজের মতো করেই বলতে লাগলো, তোমার হাসি, তোমার তাকানো, তোমার স্পর্শ, তোমার লজ্জা পাওয়া, সব কিছুতে আমার নেশা হয়ে গেল। তোমার মতোই আমার জীবনের সব শ্রেষ্ঠ মুহূর্তগুলো তোমার দান। তোমার জ্বরের ঘোরে সেই পাগলামি আমি জীবনেও ভুলতে পারবো না। সেদিন তুমি যে কি বলেছিলে আর কি করেছিলে দিদি, আজও সব আমার চোখের সামনে ভাসছে। তুমি যে কি পাগলি একটা, তা সেই দিন হাড়ে হাড়ে টের পেয়েছিলাম। আজও তোমার সেই রেকর্ডিংটা আমি শুনি, ভবিষ্যতেও শুনবো। যতদিন বেঁচে থাকবো ততদিন শুনবো। তুমি যদি ওটা ডিলিট করে দিতে বলো, তবু আমি ডিলিট করব না। আমি তো কখনোই ছবি তুলি না, ছবি তোলার কথা মনেও থাকে না।
কিন্তু তোমার আমার যে দুই একটা আনসেন্সরেড ছবি তুমি জোর করে তুলিয়েছিলে, তা আমি যত্ন করে রেখেছিলাম। দেখতে ভালো লাগতো। আজীবন দেখবো এগুলো। তুমি বললেও আমি ডিলিট করব না। বাচ্চাদের মতো করে কাঁদছিল মুগ্ধ। তিতির বারবার বারণ করছিল, কিন্তু আজ মুগ্ধ কিছুতেই নিজেকে কন্ট্রোল করতে পারছিল না। তিতিরেরও কান্না থামছিলই না। তিতির জিজ্ঞাসা করলো, সব তো শেষ হয়েই যাচ্ছে, আজ একটা সত্যি কথা বলবে আমাকে? মুগ্ধ কাঁদতে কাঁদতে বলল, না, পারবো না, প্লিজ। কি কথা? তুমি ইকরাকে বাধ্য হয়ে বিয়ে করছো, তাই না? বাধ্য যদি নাই হতাম তাহলে কি ইকরাকে বিয়ে করতাম? মেয়ের কি অভাব নাকি? কে বাধ্য করেছে? কি হয়েছে? বাদ দাও, এসব বলে লাভ নেই আর। তাছাড়া মানুষ চাইলেও সব কথা সবাইকে বলতে পারে না, বাধা থাকে অনেক। তিতির আর কিচ্ছু বলল না। মুগ্ধ তখনও কাঁদছিল। আবার বলল, জানো, আজ বাবাকে খুব মিস করছি। মা কিছু হলেই বলে, তোর বাবা বেঁচে থাকলে এরকম হতো না, ওই রকম হতো না। তোর বাবা বেঁচে থাকলে আজ আমাকে বুঝতো। তখন আমারও খুব বলতে ইচ্ছে করে, ইয়েস, বাবা থাকলে আমাকেও বুঝতো। আমার জীবনের সব প্রবলেম বাবা ম্যাজিকের মতো সলভ করে দিত। কিন্তু বলতে পারি না, মা যে খুব কষ্ট পাবে। আমাদের কপালটাই বোধহয় এমন। বাবা মাকে কষ্ট দেব না বলেই কত ত্যাগ করলাম, তবু তারা কষ্টই পেল। কপালের কথাও আর বলো না। শালার আমার কপালের মতো খারাপ কপাল দুনিয়ার আর কারণ নেই। পৃথিবীতে শুধু একটা মেয়েকেই আমি স্ল্যাং ওয়ার্ডে গালি দিয়েছি, সে এই ইকরা। যে মেয়েকে সারা জীবন আমি কথায় কথায় ইনসাল্ট করেছি, প্রস্টিটিউটের সাথে তুলনা করেছি সব সময়। কপালের ফেটে তাকেই নাকি আমায় বিয়ে করতে হচ্ছে আজ। সেই হবে আমার ঘরের বউ। তাকে নিয়েই সংসার করতে হবে বাকি জীবন। এর চেয়ে তো আমার কাছে মৃত্যুটা বেশি সম্মানের ছিল। ইকরার উপর তোমার অনেক রাগ, তাই এইসব বলছো তুমি। রাগ একদিন শেষ হবে দেখো। আমরা যাই বলি না কেন, ইকরা মেয়ে হিসেবে তো ভালোই। তোমার সাথে যা করেছে তা তো তোমাকে পাওয়ার জন্যই করেছে। আর ইকরা দেখতেও অনেক সুন্দর। মুগ্ধ হট্ট হাসি দিয়ে বলল, সুন্দর তো সানি লিওনিও। তিতির কি বলবে, কান্নাও থামাতে পারছে না। প্রসঙ্গ পাল্টে বলল, সরি, আমার কাছ থেকে তুমি কষ্ট ছাড়া কিছুই পেলে না। আমি আসলে তোমার জীবনে একটা বড় অভিশাপ হয়ে এসেছিলাম। মুগ্ধ চোখ মুছে নিজেকে কন্ট্রোল করতে চেষ্টা করলো। তারপর বলল, না তিতির, তুমি আমার জীবনে আশীর্বাদ হয়ে এসেছিলে। আমার জীবনে ভালো যা কিছু হয়েছে তা তুমি আসার পরই হয়েছে। তুমি যত ভালোবাসা আর মধুর স্মৃতি আমাকে দিয়েছো তা দিয়ে অনায়াসে একটা জীবন পার করে দেওয়া যায়। ডোন্ট ওয়ারি, আমি ভালো থাকবো, আই প্রমিস। আর তুমিও ভালো থেকো। হ্যাঁ, আমি তো ভালোই আছি। রাখছি তাহলে, মা অনেকক্ষণ থেকে ডাকছে। হুম, যাও, যেতে তো হবেই। এই শোনো। শুনছি, বলো। আজ থেকে একটা জিনিস আমি খুব ইম্প্যারেন্টলি চাইবো আল্লাহর কাছে। তোমার ভাইয়ের মতো ভাই তিনি যেন ঘরে ঘরে দেন। আর সেই ভাই বোনেদের ভালোবেসে দুনিয়ার সব প্রেমিকদের পরিণত যেন আমার মতোই হয়। আমি একা কেন কষ্টে থাকবো? দুনিয়ার সব শালা একই কষ্টে থাকুক। আর ওই নিষ্পাপ মেয়েগুলো তোমার মতোই ধুকে ধুকে মরুক। কথাটা বলতে বলতে মুগ্ধ আবারও কেঁদে ফেলল। তিতিরও কাঁদতে কাঁদতে বলল, আল্লাহ তোমার মনের আশা পূরণ করুক, আমিন। ড্রয়িং রুমের দরজায় দাঁড়িয়ে তিতির দেখল বাবা খবরের কাগজ পড়ছে। তিতির বাবার সামনে গিয়ে ফ্লোরে বসলো। বাবা কাগজ থেকে চোখ না সরিয়েই বলল, কিছু বলবি মা? তিতির কখনো এইভাবে একা বাবার সামনে বসে সরাসরি মুগ্ধর ব্যাপারে কথা বলেনি। কিভাবে বলবে? লজ্জা লাগছে আর ভয়ও করছে। ডাক্তার বলেছিল বাবাকে সাবধানে রাখতে হবে। ওনার হার্ট অনেক দুর্বল। ওর অনেক আকাশ পাতাল ভাবনার মাঝেই বাবা ওর দিকে তাকালো। অবাক হয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে তোর? এমন দেখাচ্ছে কেন তোকে? তিতির অনেকটা সাহস সঞ্চয় করে অবশেষে বলেই ফেলল, বাবা, আজকে মুগ্ধ বিয়ে হয়ে যাবে। বাবা হতভম্ব হয়ে তাকিয়ে রইল মেয়ের দিকে। বাবা কিছু বলার আগেই তিতির কেঁদে ফেলল। বলল, বাবা, প্লিজ কিছু একটা করো। আজও তোমরা মেনে নিলে ও বিয়েটা করবে না। শুধু আমাকে পাওয়ার মিথ্যে আশায় ও এত বছর অপেক্ষা করেছে, কিন্তু এখন ওর মায়ের চাপে পড়ে বাধ্য হয়ে বিয়েটা করতে রাজি হয়েছে। আমি ছাড়াও কারোর সাথে সুখী হবে না বাবা। ওর
কিছু দিক হয়তো খারাপ, কিন্তু অনেক দিক আবার ভালো তো বলো। সব মানুষ তো সব দিক দিয়ে ভালো হয় না বাবা। খারাপ ভালো মিলিয়েই তো মানুষ। ও খারাপ হোক কি ভালো, ম্যাজিক জানে জানো বাবা। যতদিন আমার সাথে ওর সম্পর্ক ছিল, ও সেই ম্যাজিক দিয়েই আমাকে ভালো রেখেছে। আজ পর্যন্ত কোনোদিনও আমার সাথে খারাপ ব্যবহার করেনি। বাবা চুপ। তিতির কাঁদতে কাঁদতে আবারও বলল, ওর অন্য কারোর সাথে বিয়ে হয়ে গেলে আমি সহ্য করতে পারবো না বাবা। মাকে আমি সকালবেলাই বলেছিলাম, মা বুঝলোই না। তোমরা আমাকে বোঝো না কেন বাবা? আমার যে খুব কষ্ট হয় বাবা। ও ও ছাড়া আমার জীবনটা অন্ধকার। বাবা প্লিজ কিছু একটা করো। ছোটবেলা থেকে কোনোদিন তোমার অবাধ্য হয়নি বাবা, আজও পারবো না। তুমি কিছু একটা করো না বাবা, প্লিজ প্লিজ বাবা। তুমি আমাকে পারমিশন দাও ওর কাছে যাওয়ার। দুনিয়ার আর কারোর পারমিশনের দরকার নেই আমার। তিতির বাবার পা জড়িয়ে ধরল। বাবা তিতিরকে উঠিয়ে পাশে বসিয়ে বলল, দেখ মা, আমি বুঝতে পারছি, কিন্তু ব্যাপারটা এতটাই ঘোলাটে হয়ে গিয়েছে যে তোর সাথে মুগ্ধর সম্পর্কটা আর সম্ভবই না। তান্নার সাথে মুগ্ধর যেটা হয়েছে সেই ইস্যুটা ছিল ছোট, কিন্তু খুব খারাপ একটা ইনসিডেন্ট ছিল। ওরা কখনোই স্বাভাবিক আচরণ করতে পারবে না। অনেকবার ভেবেছি তোর মুখ চেয়ে মেনে নেব, কিন্তু তোর মা এবং আমি মুগ্ধকে মন থেকে মানতেই পারি না। বিয়ে তো শুধু দুটো মানুষের না, দুটো ফ্যামিলিরও। এই বিয়ে নামক আনুষ্ঠানিকতার মধ্যে দিয়েই দুটি অপরিচিত ফ্যামিলি ঘনিষ্ঠ হয়। মুগ্ধর সাথে বিয়ে হলে তোর সাথে আমাদের দূরত্ব বাড়তেই থাকবে, কারণ আমাদের দুই ফ্যামিলির ঘনিষ্ঠ হওয়াটা অসম্ভব। সুহাস অনেক ভালো ছেলে মা, আর তোকে তো খুব ভালোও বাসে। তুই সুখী হবি দেখিস। ও তোকে এত সুখে রাখবে যে আজকের কথা ভেবে তুই তখন হাসবি আর ভাববি কত ছেলে মানুষই না করেছি। সময় সব ঠিক করে দেবে রে মা, সব ঠিক হয়ে যাবে। তিতির শেষ আশাটাও ছেড়ে দিয়ে কাঁদতে থাকলো। ভাবি ড্রয়িং রুমের দরজায় দাঁড়িয়ে বলল, বাবা আসবো? আমরা একটু ইম্পর্টেন্ট কথা বলছি, তুমি পরে এসো মা। বাবা, আমার মুগ্ধ ভাইয়া আর তিতিরের ব্যাপারেই কিছু কথা বলার ছিল। বাবা, তিতির দুজনেই তাকালো। বাবা বলল, এসো। ভাবি বাবার সামনে দাঁড়িয়ে বলল, বাবা, এতদিন আমি ভয়ে চুপ করেছিলাম, কিন্তু আজও যদি চুপ করে থাকি তাহলে তো আমি মানুষের কাতারেই পড়ব না। বাবা বলল, কি বলতে চাইছো বলো তো? বিয়ে হয়ে আসার পর থেকে আপনি মা তিতির কখনো আমাকে বুঝতে দেননি আমি শ্বশুর বাড়িতে আছি। আপনাদের আদরে আদরে এতটা বছর কাটিয়েছি। যথেষ্ট শ্রদ্ধাও করি আপনাদেরকে। সেই শ্রদ্ধা বজায় রেখে কথাগুলো বলছি। বেয়াদবি হলে মাফ করে দেবেন। আহা, বলবে তো কি কথা। তিতিরের জায়গায় যদি আমি থাকতাম তাহলে ফ্যামিলিকে রাজি করানোর জন্য আমি আরো অনেক আগে ইমোশনাল ব্ল্যাকমেল করতাম, সুসাইড অ্যাটেম্প্ট করতাম, না হলে পালিয়ে গিয়ে বিয়ে করে ফেলতাম। শুধু আমি না বাবা, আজকালকার যে কোনো মেয়ে হলে এটাই করতো। কিন্তু বাবা, তিতির এসব লেম উপায় বেছে নেয়নি কেন জানেন? ইমোশনাল ব্ল্যাকমেল আপনারা কষ্ট পেতেন, সুসাইড অ্যাটেম্প্ট নিলে আরো বেশি কষ্ট পেতেন, সাথে মুগ্ধ ভাইয়াও কষ্ট পেত। তাই ও এসব না করে নিজে শত কষ্ট সহ্য করে ৩-৪ বছর ধরে শুধু আপনাদেরকে রাজি করানোর চেষ্টায় রয়েছে। হ্যাঁ, একবার বলে চলে গিয়েছিল এটা ঠিক। অন্য কোনো মেয়ে হলে আরো অনেক আগেই চলে যেত। তারপরও সেটা তো পালিয়ে যাওয়া না বাবা, ও বলেই গিয়েছে আর জ্বরের ঘরে গিয়েছিল। সুস্থ থাকলেও কখনোই যেত না। আপনার অসুস্থতার খবর পেয়ে ও ঠিকই সব ছেড়ে চলেও এসেছে। কিন্তু বাবা, আপনারা কি একটাবারও গভীর রাতে তিতিরের ঘরে গিয়ে খোঁজ করেছেন মেয়েটা কি করছে? গত ৩-৪ বছর তো আমি ওকে একটা রাতও ঠিকভাবে ঘুমাতে দেখিনি। রাত ৪টা-৫টায় ঘুমিয়েছে, আবার ৯টায় অফিসে গিয়েছে। এইসব কিছুই কি একটা বারের জন্য আপনাদের চোখে পড়েনি বাবা? জানি বাবা, ওর সুখের জন্য সব করেছেন, কিন্তু ও তো সুখে নেই বাবা। সব একদিন ঠিক হয়ে যাবে, এটা সত্যি। কিন্তু যেটা আজই ঠিক করা যাবে সেটা কেন অজানা একদিনের জন্য ফেলে রাখবেন আপনারা? জানি তিতির আজও সব মেনে নেবে চুপচাপ, কিন্তু একবার ভাবুন তো বাবা, সুহাস ভাইয়ের সাথে বিয়ের দিন যদিও সুসাইড করে, কি করবেন মেয়ের লাশটা নিয়ে? বাবা চিৎকার করে উঠল, থামো থামো, আর বলো না। তারপর তিতিরকে জড়িয়ে ধরে বলল, আমার মেয়ে এসব করবে না।
তিতির কেঁদেই চলেছে। ভাবি বলল, হ্যাঁ বাবা, ও এসব করবে না, আপনিও সেটা জানেন, কারণ ও অনেক স্ট্রং একটা মেয়ে। তাই আপনারা ওর ইচ্ছেটা মাটি চাপা দিয়ে আপনাদের ইচ্ছেটাকে ওর উপর চাপিয়ে দিচ্ছেন। কেন করছেন বাবা? স্ট্রং মানুষদের কি কষ্ট হয় না? হয় বাবা, হয়। দুর্বলদের যতটা কষ্ট হয় স্ট্রং মানুষদেরও ঠিক একই কষ্ট হয়। মানুষ বুঝতে পারে না, কারণ দুর্বলরা কষ্টটা দেখাতে পারে আর স্ট্রংরা পারে না। একটু আগে ওর লাশের কথা শুনে আপনি আঁতকে উঠলেন, কিন্তু বাবা, ও তো অলরেডি লাশ হয়েই রয়েছে, জীবিত লাশ। সেটা কি আপনাদের চোখে পড়ছে না বাবা? আমি প্রথম থেকেই এসব দেখছি বাবা, কিন্তু আপনার ছেলের ভয়ে কিছু বলতে পারিনি। তিতিরের কষ্টটা আমি বুঝতে পারি। ও মুগ্ধকে অন্ধভাবে ভালোবাসে, কিন্তু মুগ্ধর ভেজাল আছে। ওর এই কষ্ট আমি সহ্য করতেও পারবো, কিন্তু সারা জীবনের কষ্ট আমি সহ্য করতে পারবো না। সারা জীবন আমি থাকবো না। তাই ভালো একটা ছেলের সাথে ওর জীবনটা বেঁধে যেতে চাই, তাহলে আমি নিশ্চিন্তে মরতে পারবো। ভাবি তার ছেলের হাসি মুখে ফুটিয়ে বলল, বাবা, একটা কথা না বললেই আপনাকে আমি বোঝাতে চেয়েছিলাম, কিন্তু এখন দেখছি বলতেই হয়েছে। হয়তো আমার ঘর ভাঙবে, কি আছে কপালে কে জানে, কিন্তু আজ আমি বলবো, আপনার সোনার টুকরো ছেলেকে আপনি যা দেখেন সে আদৌ কিন্তু তা নয়। তার অনেকগুলো রূপ আছে বাবা। ফ্রেন্ডদের সাথে যখন থাকে তখন তার এক রূপ, আপনাদের সামনে যখন থাকে আর এক রূপ, আর আমার সাথে যখন থাকে তার আর এক রূপ থাকে। অনেকগুলো মুখোশ তার, যখন যেটা দরকার চুপটি করে পাল্টে নেয়। বোঝা যায় না, কারণ সবগুলো মুখোশ তো একই চেহারা। বাবা গর্জে উঠল, বৌমা, কি বলছো তুমি এসব? আমি ঠিকই বলছি বাবা, শুরু যখন করেছি সব বলবো আজ। আপনার ছেলে যা বলল আপনি বিশ্বাস করে নিলেন। একবার নিজে মুগ্ধর ভাইয়ার ব্যাপারে খোঁজ নিতে কি পারতেন না বাবা? নেননি, কারণ আপনার ছেলের উপর আপনার অগাধ বিশ্বাস। আপনার ছেলে আপনার বিশ্বাসের মান রাখেনি বাবা। সে মুগ্ধ ভাইয়া সম্পর্কে যত আজে বাজে কথা এসে বলেছে সব বিশ্বাস করেছেন। তিতিরের কাছে জানতেও চাননি আপনি। মুগ্ধ ভাইয়া আপনার ছেলেকে মেরেছে, গালি দিয়েছে, কিন্তু বাবা, আপনার ছেলেকে মুগ্ধ ভাইয়া কেন মারলো? আপনার ছেলে আপনাকে পুরো ঘটনাটা বলেছে, নিজের অকামটুকু লুকিয়ে তারপরে বলেছে। শুধু শুধু কেউ কাউকে এতটা মারে না বাবা। আপনার ব্যাপারটা তলিয়ে দেখা উচিত ছিল। আমি জানি আপনার ছেলে আপনাকে ভাইয়ার ব্যাপারে আরো অনেক কথাই বানিয়ে বলেছে, সেসব কথা আমি তিতিরের সামনে বলতে চাইছি না, কিন্তু আপনি তো জানেন বাবা, আপনি যা জানেন তার সব মিথ্যা। ভাবছেন এত কিছু আমি কিভাবে জানি? আপনার ছেলে নিজেই কলার উছিয়ে আমাকে বলেছে, দেখেছো বাবা আমাকে কতটা বিশ্বাস করে। এবার দেখবো শালা মুগ্ধ কিভাবে জেতে। সে মুগ্ধ ভাইয়াকে নিজের শত্রু ভাবে বাবা। নিজের ইগো বাঁচাতে সে মুগ্ধ ভাইয়াকে আপনার কাছে খারাপ করেছে। মুগ্ধ ভাইয়া আজ এত উপরে উঠেছে, এত উন্নতি করেছে, এটাও আপনার ছেলের চক্ষুশূল। তিতিরকে বিয়ে করতে পারলে নাকি মুগ্ধ ভাইয়া ওর কাছে হেরে যাবে। কিন্তু বাবা, এটা কোন ধরনের একতরফা প্রতিযোগিতায় নেমেছে আপনার ছেলে? এতদিন আমি ভয়ে কিছু বলতে পারিনি বাবা, আমার সংসার বাঁচানোর জন্য। আজ আর এই সংসারের প্রতি আমার কোনো টান নেই। আপনার ছেলের মতো নরপশুর সাথে থাকতে আমার গাটা ঘিন ঘিন করে। কেন নরপশু বললাম জানেন বাবা? কারণ আমার তিনটা সন্তান সে পৃথিবীতে আসার আগেই মেরে ফেলেছে। বাবা না হওয়ার পিছনে কি সব অদ্ভুত যুক্তি তার, সে কথা আমি আপনাকে বলতেও পারবো না। শেষের কথাগুলো বলতে বলতে ভাবি কেঁদে ফেলল। বাবা ভেঙে পড়লেন, বললেন, তুমি আমাকে এসব কথা আগে বলনি কেন বৌমা? ভাবি বলল, এইসব কথা আজ থাক বাবা, যারা শেষ তারা শেষ, কিন্তু যে আছে তাকে বাঁচান। প্লিজ বাবা, দিদিকে মুগ্ধ ভাইয়ার সাথেই বিয়ে দিন, অনুমতি দিন বাবা। ও ফোন করে মুগ্ধ ভাইয়ার বিয়েটা বন্ধ করুক। কিন্তু ওর তো সুহাসের সাথে বিয়ে ঠিক হয়ে গিয়েছে, সুহাসের ফ্যামিলিকে আমরা কি বলবো এখন? বাবা, সেটা কিন্তু ইম্পর্টেন্ট না। এঙ্গেজমেন্ট হয়েছে, বিয়ে তো আর হয়ে যায়নি। তাছাড়া তিতিরের সুখটা এখন আমাদের কাছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। অনেকগুলো ভুল হয়ে গিয়েছে বাবা, আর কোনো ভুল হতে দিয়েন না। হাত জোর করছি আমি, মুগ্ধ ভাইয়ার সাথে তিতিরের বিয়ে দিন। ভাবি কথাটা শেষ হতে না হতেই তান্না ঘরে ঢুকলো। শুধু শেষের কথাটাই শুনেছ। ওইটুকু শুনেই ভাবির গালে আচমকা একটা চড় মেরে চুলের গোছা ধরে বলল, ঘরের শত্রু বিভীষণ না? হ্যাঁ, আজকে তোর খবর আছে। চল, তোর আজকে খবর আছে আমি বলে দিচ্ছি।
বাবা তান্নাকে বলল, তান্না, ছাড় ওকে। না বাবা, ও সাহস কি করে হয় আমার বোনের ব্যাপারে কথা বলার? কে তোমার বোন? তান্না অবাক হয়ে বউকে ছেড়ে বাবার সামনে এসে বলল, কি বলছো বাবা? আর কে? তিতির আমার বোন? না, তিতির তোমার বোন না, তিতির আমার মেয়ে। আর তুমি আজ থেকে আমাকে আর বাবা বলে ডাকবে না। তান্না বলল, বাবা, কি হলো তোমার? বাবা তান্নার উত্তর না দিয়ে তিতিরকে বলল, মা, তাড়াতাড়ি মুগ্ধকে ফোনটা করে বিয়েটা আটকা। তিতির খুশি হওয়ার সময় নেই, দৌড়ে গিয়ে নিজের ঘরে ফোন তুলে কল করলো। এ কি, মুগ্ধর ফোন বন্ধ কেন? আবার ডায়াল করলো, বন্ধ। আবারও ডায়াল করলো, এবারও বন্ধ। এইভাবে 5 বার ফোন করেও মুগ্ধকে না পেয়ে তিতির দৌড়ে ড্রয়িং রুমে গিয়ে কেঁদে ফেলল। বাবা, মুগ্ধর ফোন বন্ধ, প্লিজ তুমি অনুমতি দাও, আমি ওর কাছে যাই। ওর কাজিনের সাথে বিয়ে ঠিক হয়েছে, ফুফাতো বোন। বিয়ে বাসাতেই হবে, ফুপির বাসাও আমি চিনি। যাই বাবা। চল, আমিও যাব। তারপর চিৎকার করে বলল, চম্পা, কই আছিস? আমার পাঞ্জাবি আর ওয়ালেটটা নিয়ে আয় তো ঘর থেকে। তান্না বলল, বাবা তুমি এত দূর যাবে? হার্ট অ্যাটাকের পর তো তুমি কোথাও যাও না। আমার ভুলের মাসুল দিতে, আমার মেয়ের জীবন বাঁচাতে আজ আমাকে যেতেই হবে। আর হ্যাঁ, তুমি ভেবো না তোমাকে আমি ছেড়ে দেব। তোমার সাথে বোঝাপড়াটা আমি এসে করব। চলো তিতির। তান্না বলল, বাবা পাগলামি করো না। আচ্ছা ঠিক আছে, আমি তিতিরকে নিয়ে যাচ্ছি। বাবা বলল, আমি তোমাকে বিশ্বাস করি না। চম্পা বারবার পাঞ্জাবি আর ওয়ালেট নিয়ে হাজির। বাবা পাঞ্জাবিটা গায়ে দিয়ে তিতিরের হাত ধরে মেইন দরজা দিয়ে গেল। তিতির বলল, বাবা, ভাইয়া ভাবিকে যদি কিছু করে? ভাবিকে নিয়ে চলো। বাবা ডাকলো, বৌমা, বৌমা। ভাবি এসে বলল, জি বাবা, তুমি আমাদের সাথে চলো। আমি যাব? কিন্তু কেন? আগে চলো, এত কথা বলার সময় নেই এখন। ততক্ষণে মা বেরিয়ে এলো ঘর থেকে, বলল, কি ব্যাপার, এত হইচই কিসের? চম্পা পাঞ্জাবি আনলো দেখলাম, কোথায় যাচ্ছ? বাবা বলল, ফিরে এসে সব বলবো। তান্নাও ড্রয়িং রুম থেকে বেরিয়ে এলো, বলল, বাবা, তুমি যদি ওই হারামজাদার সাথে তিতিরের বিয়ে দাও তাহলে আমি বাড়ি ছেড়ে চলে যাব। বাবা বলল, আমি ফিরে এসে নিজেই তোমাকে বাড়ি থেকে বের করে দেব। ট্যাক্সি খুব দ্রুত চলছে, তিতির অনবরত কাঁদছে আর ড্রাইভারকে আরো জোরে চালাতে বলছে। ভয়ে ওর আত্মারাম শুকিয়ে গেছে। এত কিছুর পর বাবাকে রাজি করাতে পেরেছে। এখন যদি যাওয়ার আগেই মুগ্ধর ইকরার সাথে বিয়েটা হয়ে যায়, উফ, মরেই যাবে তিতির। বাবার দিকে তাকিয়ে বলল, বাবা, যদি বিয়েটা হয়ে যায়? কাঁদে না মা, ও যদি তোর ভাগ্যে থাকে তাহলে বিয়ে হবে না। ধৈর্য ধর আর আল্লাহকে ডাক, সব ঠিক হয়ে যাবে। বাবার চোখেও জল দেখলো তিতির। খুব মায়া হলো বাবার জন্য। এতদিন ভাইয়া এইভাবে বাবাকে ভুল বুঝিয়ে এসেছে। ভাবিও কাঁদছে। তিতির মনে মনে আল্লাহকে ডাকতে লাগলো। ইকরাতের বাসার সামনে গাড়ি থামতেই তিতির দৌড় দিল। বাবা ভাড়া মিটিয়ে পেছন পেছন এলো। বেল বাজিয়ে অপেক্ষা করতে লাগলো তিতির। পা দুটো থরথর করে কাঁপছে। কে একজন এসে দরজাটা খুলে দিল। ভেতরে ঢুকতেই ড্রয়িং রুমে অনেক লোকজন দেখতে পেল তিতির। এত লোকজনের মধ্যে চেনা মানুষটি ওকে দেখেই চমকে উঠে দাঁড়ালো। দূর থেকেই বলে উঠল, তিতির, তুমি? তিতির কোনো কথা বলতে পারল না। মুগ্ধ তিতিরের সামনে এসে দাঁড়ালো। তিতির কাঁদতে কাঁদতে কোনো রকমে জিজ্ঞেস করলো, বিয়ে কি হয়ে গেছে? খুশিতে মুগ্ধর চোখে জল এলো। হেসে জবাব দিল, না, কোনো এখনো পার্লারে। তিতির মুগ্ধ দুজনেই একসাথে হেসে উঠল। তিতির জিজ্ঞেস করলো, ফোন বন্ধ কেন? জানো কতবার ফোন করেছি? ফোন তো রাগের চোটে ভেঙে ফেলেছি। ততক্ষণে তিতিরের বাবার ভাবিও চলে এলো। তিতিরের বাবাকে দেখে মুগ্ধ অবাক হয়ে বলে উঠলেন, আঙ্কেল আপনি? বাবা বলল, আমি তিতিরকে তোমার হাতে তুলে দিতে এসেছি। মুগ্ধ যে কি করে কৃতজ্ঞতা জানাবে বুঝতে পারল না। মাথা কাজ করছে না এখন। তিতিরকে দেখতে পেয়ে মুগ্ধর মা কাছে এলো। অবাক হয়ে বলল, তিতির, তুমি কখন এলে? কি করে এলে? আর এ কি অবস্থা হয়েছে তোমার চেহারার? সাথে সাথেই তিতিরের বাবাকেও দেখতে পেল। নিজের অজান্তেই মুখ দিয়ে বেরিয়ে এলো, ভাই, আপনি এখানে? বাবা হাত জোর করে বললেন, আব্বা, আমি নিজের ভুলের জন্য লজ্জিত। ছেলের কথা অন্ধভাবে বিশ্বাস করে আমি আমার মেয়েকেও কষ্ট দিয়েছি, তার সাথে আপনার ছেলেকেও। এই ভুলের শাস্তি আমার মেয়েটাকে দিয়েন না। দয়া করে আমার মেয়েকে আপনার ঘরের বউ করে নিন। মা হেসে বলল, ছি ছি ভাই, কি সব বলছেন এসব? যা হয়েছে তাতে আমার মনে হয়েছিল আপনারা ওদের সম্পর্কটা কখনোই মানবেন না, তাই আমি ছেলের বিয়ে দিচ্ছিলাম।
ও সারা জীবন একা থাকবে এটা আমি মানতে পারতাম না। যাই হোক, তিতির যখন এসেছে তখন তো আর মুগ্ধর অন্য কোথাও বিয়ে দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। কিন্তু তার জন্য হয়তো আমার ননদের সাথে আমার সম্পর্কটা সারা জীবনের জন্য নষ্ট হবে। হলে হোক, আমার ছেলের সুখ আমার কাছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ইকরা বউ সেজে এসে এই অবস্থা দেখে অনেক চিল্লাপাল্লা করলো। তাই তিতির মুগ্ধর বিয়ের বাকি সব কথাবার্তা মুগ্ধদের বাসায় গিয়ে হলো। ঠিক হলো যেহেতু পিউ আর তিতিরের মা উপস্থিত নেই সেহেতু বিয়ে আজ হবে না। তবে দেরিও করতে চায় না কেউ। তাই বিয়ে হবে পরশুদিন। তাছাড়া সময় কম, তবুও একমাত্র মেয়ে, উনি চুপি চুপি দিতে চান না। তিতিরের মায়েরও একই ইচ্ছা। তাই কাল সব আয়োজন করবে, পরশুদিন বিয়ে। রাত 10টার দিকে মুগ্ধ ওদেরকে পৌঁছে দিল। মুগ্ধর মা খুব জোরাজোরি করলো ডিনার করার জন্য, কিন্তু তিতিরের বাবার এক কথা, মেয়ে বিয়ে দিয়েই এই ঘরে খাবো, তার আগে নয়। মুগ্ধ পৌঁছে দিতে গেলে তিতিরের বাবা রিকোয়েস্ট করে ভিতরে যেতে। মুগ্ধ হেসে বলল, না, পরশু একেবারে জামাই হয়েই ঢুকবো। বাবা হেসে বলল, আমার কথা আমাকেই ফেরত দেওয়া হচ্ছে। আচ্ছা বাবা, তাই হবে। মুগ্ধ হাসলো। বাবা ভেতরে ঢুকে গেলেন। ভাবিও ভেতরে ঢুকতে যাবে এমন সময় মুগ্ধ ডাকলো, ভাবি। ভাবি ঘুরে তাকালো। মুগ্ধ বলল, থ্যাঙ্কস। কেন? বাবাকে রাজি করানোর জন্য। আপনি কি করে জানলেন? তোমার ননদ বলেছে। কখন বলল? সারাক্ষণ তো একসাথেই ছিলাম। ও তো আপনার সাথে কোনো কথাই বলেনি। অনেক কথাই বলেছে। আমরা সবার সামনে দিয়েও কথা বলতে পারি, যা সবাই শুনতে পায় না। বাহ, তা ভালো। কিন্তু শুকনো থ্যাঙ্কস দিলে হবে না। তোমাদের হানিমুনে আমাকে নিয়ে যেতে হবে। ওহো, এই ব্যাপার। অবশ্যই নিয়ে যাব। তখন কিন্তু না করলে শুনছি না। হানিমুনে গেলে কিন্তু বউয়ের চাকরি করতে হবে। তখনও না বললে মানবো না। তিতির হেসে ফেলল। বাবি বলল, এ মা, আপনি কি অসভ্য! বারে, তাহলে তুমি বড় অসভ্য। তুমি প্রথম যেতে চেয়েছো। না বাবা, আমার যাওয়া লাগবে না। তাই বলে শুকনো থ্যাংকসও নিচ্ছে না, পরে অন্য কিছু চেয়ে নেবো। এই বলে ভাবি চলে গেল। মুগ্ধ চিৎকার করে বলল, আই এম অলওয়েজ দেয়ার ফর ইউ। ভাবি চলে গেলেও তিতির গেল না। বলল, শেষ পর্যন্ত তোমাকে সাদা পাঞ্জাবিতে লাইভ দেখতে পারলাম। সত্যি হিরো লাগছে। মুগ্ধ হাসলো। তিতির আবারও বলল, সত্যিই কি আমাদের বিয়ে হচ্ছে? হুম, বেঁচে থাকলে আর আল্লাহর কপালে রাখলে হবে। তুমি আর কোনোদিনই এভাবে কাঁদবে না প্লিজ। আরে ছি, তুমি আবার সেই কথা মনে করিয়ে দিচ্ছ। লজ্জা লাগছে? লজ্জা ফজ্জা জানি না, তোমার ওই কান্না আমি সহ্য করতে পারছিলাম না। যদি আর ওভাবে কাঁদো, তোমাকে আমি 1 তালাক 2 তালাক 3 তালাক দিয়ে তালাক দিয়ে দেব। মুগ্ধ হেসে তিতিরের হাত ধরে বলল, হাতে এত আঁচড়ে তা কিসের? আমি রাগের মাথায় খামচে দিয়েছিলাম। কেন? তোমাকে না বলেছিলাম যাই হয়ে যাক কখনো নিজের শরীরের ওপর রাগ দেখাবে না? সরি। পরশু রাতে সারা শরীরে দাগ বসাবো। দাঁড়াও। উফ, অসভ্য কোথাকার একটা। আমি গেলাম। শোনো, আমার ফোন ভাঙা। যদিও কাল সকালে একটা ফোন কিনে নেব, কিন্তু আজ রাতে আর কথা হবে না। প্রবলেম নেই, পরশু থেকে আর ফোন করা লাগবে না। লাইভ কথা বলবো সারাক্ষণ। না রসগোল্লা, সারাক্ষণ পারবো না, কারণ সারাদিন আমার অফিস থাকবে। জানি, সারাক্ষণ বলতে রাতে। রাতে তো অন্য কাজও থাকবে। কত যুদ্ধের পর তোমাকে পেতে যাচ্ছি, কথার চেয়ে কাজই বেশি হবে। তিতির লজ্জা পেয়ে বলল, আমি গেলাম, টাটা। রাতের বেলা মুগ্ধ খুব আফসোস করতে লাগলো ফোনটা ভাঙার জন্য। মুগ্ধর বাসায় ফিরতে ফিরতে মা ঘুমিয়ে পড়েছে। সারাদিন যা ধকল গেল। আর স্নিগ্ধর কাছেও ফোন চাওয়া যাবে না, কারণ মরে গেলে ও এত রাতের বেলা ফোন দেবে না। জেগে জেগে স্বপ্ন দেখে কেটে গেল মুগ্ধর সারাটা রাত। ওইদিকে আজ বিছানায় শোয়ার সাথে সাথেই ঘুমিয়ে তলিয়ে গেল তিতির। এত নিশ্চিন্তে বহুদিন ঘুমায়নি তিতির। বিয়ের দিন সকাল সকাল মুগ্ধর বাসা থেকে লোকজন এলো তিতিরকে হলুদ দিতে। সবচেয়ে আনন্দের বিষয় হলো পিউ 8 মাসের বেবি পেটে নিয়ে এসেছে হলুদ দিতে। পিউ এসেই তিতিরকে জড়িয়ে ধরে বলল, উফ ভাবি, কি যে শান্তি লাগছে। ইকরা আপুর সাথে ভাইয়ার বিয়েটা আমি মানতেই পারছিলাম না, তাই যাইনি। শেষ পর্যন্ত তোমার সাথে বিয়ে হচ্ছে শুনে নিজেকে আর আটকে রাখতে পারলাম না। তুমি এসেছো, কি যে ভালো লাগছে আমার। তারপর তিতির পিউয়ের পেটে হাত রেখে বলল, ইস রে, আমার পিউ, বাবুটার আবার একটা বাবু হবে। পিউ হেসে বলল, কয়েকদিন পর তোমারও হবে। তিতির লজ্জা পেয়ে হাসলো।
বলল, কেমন জানি ফিলিংস ভাবি, একদম ডিফারেন্ট। সন্ধ্যাবেলায় মুগ্ধ তিতিরের বিয়ে হয়ে গেল। কবুল বলতে বলার সাথে সাথেই মুগ্ধ এক নিঃশ্বাসে কবুল 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 বলে নিজেই হেসে দিল। আশেপাশে সবাই হাসলো। ওইদিকে তিতিরকে কবুল বলতে বললেও প্রায় কাছাকাছি অবস্থা হলো। যতই প্রেমের বিয়ে হোক, সাধারণত মেয়েরা তো চুপ করেই থাকে। মুরব্বীরা অনেকবার কবুল বলতে বলার পর কনে কবুল বলে, কিন্তু তিতিরকে কাজী কবুল বলতে বলার সাথে সাথেই কবুল আর কাজী আবারও বলল, আরেকবার বলো মা কবুল। তিতির সাথে সাথেই আবারও বলল কবুল। তৃতীয়বারও একই ঘটনা। তার না অনিচ্ছা সত্ত্বেও সব হাসি মুখে মেনে নিচ্ছিল। বাবার কথা না মানলে বাবা যে ত্যায্য পুত্র করবে বলেছে। গাড়িতে ওঠার সময় তিতির আর ওর মা জড়িয়ে ধরে এমন ভাবে কাঁদছিল যেন ওকে জোর করে বিয়ে দেওয়া হচ্ছে, আর সারা জীবনেও ওদের সাথে দেখা হবে না। বাবাও কাঁদছিল, তান্না আর ভাবিও কাঁদছিল। গাড়িতে উঠে মুগ্ধ তিতিরের কানে ফিসফিস করে বলল, এমন ভাবে কাঁদছিলে যেন আমি তোমাকে খুন করতে নিয়ে যাচ্ছি। আমার অপরাধ বোধ হচ্ছিল তো খুব। ওসব তুমি বুঝবে না। আমি নিজেও বুঝতে পারছি না কেন এমন হলো। আমি তো এই দিনটার জন্য কত কি করলাম, আর বিয়ে হয়ে যাওয়ার পরই আমি এত কান্নাকাটি করলাম। কি বলে, বিয়ে হয়ে গিয়েছে? বাহ, আসলেই তো আমাদের বিয়ে হয়ে গিয়েছে, খেয়ালই ছিল না আমার। তিতির হাসলো। স্নিগ্ধ, মুগ্ধ আর তিতির বসেছে পেছনের সিটে। সামনে পিউ ড্রাইভ করছে ওর পর। স্নিগ্ধ সিওসিতে অ্যাটাক দিতে ব্যস্ত। মুগ্ধ চুপি চুপি তিতিরের কোমরে হাত দিয়ে হালকা একটু চাপ দিয়ে একদম নিজের কাছে নিয়ে এলো। কানে কানে বলল, ও বউ, আজকে থেকে তো তুমি আমার সত্যি সত্যি বউ হলে। ভাবতেই না কেমন কেমন একটা লাগছে। তিতির তাকালো মুগ্ধর দিকে। মুগ্ধরও পলক পড়ছে না। তিতিরকে এই প্রথম এত সাজে দেখছে। ব্রাইডাল সাজ যেমন হয় তেমনই। লিপস্টিকও আজ ভালো লাগছে মুগ্ধর। আবার কানে কানে বলল, আজ তো তুমি শেষ। তিতিরও ফিসফিস করে বলল, পাশে ভাই বোনরা আছে, একটু তো সামলে কথা বলো। ধুর, এত সামলাসামলির কি আছে? আজ থেকে আমার সব কিছুই বেসামাল। উফ, থামো তো এবার। আচ্ছা, রাতে দেখছি ব্যাপারটা, আপাতত থামলাম। বাসায় ফিরে যখন সবাই লিফটে উঠতেই যাচ্ছিল তখন তিতিরকে টেনে ধরলো মুগ্ধ। তারপর আচমকাই তিতিরকে কোলে নিয়ে সিঁড়ি দিয়ে উঠতে লাগলো। সব কাজিনরা হাততালি আর সিটি দিয়ে মুগ্ধকে উৎসাহ দিচ্ছিল। তিতির বলল, তুমি আমাকে কোলে নিয়ে সিঁড়ি দিয়ে উঠছো কেন? মুগ্ধ উঠতে উঠতে বলল, যেদিন আমাদের সম্পর্ক হয়েছিল সেই দিন বৃষ্টিতে তোমাকে কোলে নিইনি বলে তোমার মন খারাপ হয়েছিল। তখন আমি তোমাকে বলেছিলাম, যত উপরতলাতেই থাকি না কেন বিয়ের দিন আমি তোমাকে কোলে নিয়ে সিঁড়ি দিয়ে উঠাবো। আরে তুমি কি পাগল? ওটা কোনো সিরিয়াস কথা ছিল না। আমি এমনি ঘুমের তালেই আর বলে ফেলেছিলাম হয়তো। সব সময় সব কথাই আমার কাছে সিরিয়াস ছিল, আছে আর থাকবেও। আর তোমাকে ওঠানো কোনো ব্যাপার না। আগে ব্যাপার ছিল না, কারণ আমি শুকনা ছিলাম। এখন তো মোটা হয়ে গেছি, তোমার কষ্ট হচ্ছে। উফ, চুপ থাকো না বাবা, চলেই তো আসছি। তিতির খুব খুশি হলো, সাথে সাথে অবাকও হলো। মুগ্ধ এত বছরের আগের কথা এখনো মনে রেখে সেই মতো কাজ করছে। ও এত ভালো কেন? সবাই ড্রয়িং রুমে বসে আড্ডা দিচ্ছিল। পিউ তিতিরকে নিয়ে মুগ্ধর ঘরে ঢুকলো। তিতিরের চুল খুলতে, মেকআপ ওঠাতে হেল্প করলো। তারপর বলল, যাও ভাবি, গোসল করে আসো, না হলে যেই মেকআপ এখনো আছে তাতে আমার ভাইয়ের পেট খারাপ হওয়ার সম্ভাবনা প্রবল। তিতির লজ্জা পেয়ে বলল, ছি ছি পিউ, এই আবার কি সব কথাবার্তা? পিউ হেসে বলল, আমার আগে যদি তোমার বিয়ে হতো তখন আমার বিয়ের সময়ও তুমি এইরকম দুষ্টু কথাবার্তাই বলতে, এটা তো নিয়মই। তিতির বলল, ইস, কি ভালোই না হতো তোমার বিয়ের আগে যদি আমি তোমার ভাবি হতে পারতাম। আচ্ছা যাই হোক, এখন যা হয়েছে ভালোই হয়েছে। আর হ্যাঁ, আমি কিন্তু দুষ্টুমি করলেও সত্যি গোসল করতে বলেছি। এত মেকআপ নিয়ে ঘুমালে তোমার স্কিনে প্রবলেম হবে, যদিও কে জানে আজ ঘুমাবে কিনা। তিতির খুব উৎসাহ নিয়ে বলল, এই পিউ, তোমরা ঘুমিয়েছিলে বাসর রাতে? পিউ হেসে বলল, ভোর 5টায়। হায় হায়, উঠেছো কখন? 8টায়। তারপর তো সারাদিন আমি শুধু ঢুলি। পরে রাতে তো টাইচি করতে দিনি, সারা রাত ঘুমিয়েছি। তিতির হাসলো। পিউ বলল,
অ্যারেঞ্জ ম্যারেজে যদিও বা বাসর রাতে হাজব্যান্ড ছাড় দেয়, লাভ ম্যারেজে কখনোই ছাড় পাবে না। স্বাভাবিক, বেচারারা কত অপেক্ষা করে, তাই না? হুম। আচ্ছা, আমার ভাইয়ের তো তাহলে চাঁদ কপাল, বউ তার স্বামীর এত বছরের অপেক্ষার কথা ভেবে বাসর ঘরে রেডি হয়ে বসে আছে। উফ, ভাইয়ারই দিন। ধ্যাৎ, তুমি কি যে বলো না, আমি তো ওভারঅল বললাম আর কি। আরে লজ্জা পাচ্ছ কেন? আমরাও তো বাসর রাতের জন্য অনেক এক্সাইটেড ছিলাম, তাই না? সেই ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ার সময় ওর সাথে প্রেম হয়েছিল, তখন থেকে আমরা দুজনে বাসর রাতের জন্য অপেক্ষা করতাম। কি, এত পাকনা ছিলে তুমি? পিউ হেসে বলল, যাই হোক ভাবি, এখন আমি যাই, আবার কাল গল্প হবে, কদিন তো আমি আছি। ভাইয়া নিশ্চয়ই বাইরে উসখুস করছে। তিতির মুগ্ধকে সারপ্রাইজ দেওয়ার জন্য রেডি হয়ে বাথরুমে অপেক্ষা করছে, কিন্তু মুগ্ধ ঘরে আসছে না কেন? মুগ্ধ ঘরে না এলে তো তিতির বাথরুম থেকে বেরও হতে পারছে না। আরো কিছুক্ষণের পর মুগ্ধ ঘরে এলো, পাজামা পাঞ্জাবি খুলে আলমারি থেকে একটা ট্রাউজার বের করে পরে নিল। টি শার্টটা পরতে নিয়েও পরল না, কারণ তিতিরের বুকের লোমগুলো বেশ পছন্দ করে। সুন্দর করে বাসর ঘর সাজানো হয়েছে। ঘরের দুই পাশে তিনটা তিনটা বড় বড় 6টা মোমবাতি জ্বালিয়ে রাখা হয়েছে। তিতিরের দরজা খুলে বের হলো। মুগ্ধ বেখেয়ালি ভাবে তাকাতেই দেখতে পেল তিতিরকে। তিতিরকে দেখা মাত্রই মুগ্ধর চোখ আটকে গেল। হাতের টি শার্টটা হাত থেকে পড়ে গেল। সমস্ত শরীর কেঁপে উঠল। বুকের ভিতরটায় কেমন যেন একটা সমুদ্রের উত্তাল স্রোত বয়ে গেল। করেছে কি তিতির? ব্লাউজ ছাড়া শুধু শাড়ি পেঁচিয়ে পড়েছে। সেই যে ওদের প্রেমের 4 মাসের সময় যখন ওরা বান্দরবন গিয়েছিল, তখনও তিতিরকে বলেছিল যে ও এইভাবে শাড়ি পরা খুব পছন্দ করে। সেটা মনে রেখেছে, আজ সেইভাবেই পড়েছে। ইস, না জানি ওর কতদিনের প্ল্যান এটা। বিয়ে না হলে তো জানতেই পারতো না। মুগ্ধ কয়েক পা এগিয়ে গেল তিতিরের কাছে। তিতিরের শরীর কাঁপছে, লজ্জায় কুঁকড়ে আছে বেচারি। কোনো সাজ নেই মুখে, তাকাচ্ছে না মুগ্ধর দিকে। চুল বেয়ে পানি পড়ছে। মুগ্ধ আস্তে আস্তে এক কদম ওর কাছে চলে গেল। সামনে দাঁড়িয়ে বলল, তিতির, কি করেছো তুমি? মাথাটায় আগুন ধরিয়ে দিলে যে। বলেছিলাম আজ রাতে তুমি শেষ, এখন তো মনে হচ্ছে আমিই শেষ। তিতির লজ্জা পেয়ে হাসলো। মুগ্ধ আর 1 সেকেন্ড অপেক্ষা না করে তিতিরকে কোলে তুলে বিছানায় নিয়ে গেল। তিতিরকেও আজ ভালোবাসার নতুন এক পর্ব দেখাবে। তিতিরকে পাগল করে তারপর ওর পাগলামি দেখার বেস্ট সময় আজ। আজ কোনো ভয় নেই, দুঃখ নেই, নেই কোনো হতাশা, নেই কোনো বাধা। আজকের এই রাত যেন শেষ না হয়। আজকের এই রাত ভালোবাসার রাত। বন্ধুরা, এই গল্পটি এখানেই শেষ হলো। গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং এই গল্পটি সকলের সাথে শেয়ার করো এবং লাইক করতে ভুলো না কিন্তু।